বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথায় স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও ৭১-এর যুদ্ধ জয়ের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। ভ্যাট আদায়ের পরিসংখ্যানে গড় মিল বেশি দেখানো হয়েছে প্রায় ২০০০ কোটি টাকা। বর্তমান সিস্টেমে ত্রুটির সুযোগ নেই, দাবি এনবিআর চেয়ারম্যানের, খতিয়ে দেখার আশ্বাস। দেশে ফিরলেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৭ বাংলাদেশি। দ্রুত পুনর্বাসনের দাবি। জুলাই অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করে হয়েছিলেন দণ্ডিত। উত্তরের জনপদে শীতের দাপট প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। এবার আগেভাগেই ঠান্ডা পড়ায় বিপাকে মানুষ। পুরনো গরম কাপড়ের দোকানে নিম্নবিত্তের ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে ৭১-এ মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বড় পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাকির আহমেদ। প্রেসে ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ১৯৫২ সাল থেকে ২০২৪ সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে ২০২৫ শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা পঞ্চম থেকে নবম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলবো না, এরকম নামে একটা লেখাও পঞ্চম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন ২৬ তারিখে একবার, ২৭ তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি ৭ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম। সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর পরিবর্তন হবে না, যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো। একই বই যেন আমরা ১০ বছর বা ২০ বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি ১৬ লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৭৫০ কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ২৭ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরলেন। সোমবার রাত ৮টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফেরানোর উদ্যোগ নেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এসব প্রবাসী শ্রমিকরা। নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও তাদের। এই অশ্রু দেশের মাটিতে ফিরে আসার, এই আনন্দাশ্রু পরদেশের কারাগার থেকে মুক্তি পাবার। সোমবার রাত ৮টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন জুলাই আন্দোলনে আরব আমিরাতে আটক ২৭ প্রবাসী বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে দেশটির কর্তৃপক্ষ তাদের ক্ষমা ঘোষণা করে দেশে পাঠিয়েছে। আমাদের কোনো দোষ ছিল না, ফেসবুকে একদম মোবাইলে কোনো কিছু পাই নাই, এরপর আমাদেরকে 5 মাস ধরে জেলখানে লাগছে। অনেক কষ্ট হয়েছে, একটা খবুজ দিয়ে খাইছে পুরো দিন। পাসপোর্ট, মানিব্যাগ, মোবাইল কিছু দেয় না,
আমারা অনেক ক্ষতিগ্রস্ত, মানে ওখানে করছে, অনেক নির্যাতন হয়েছে। সাজা পুলিশ স্টেশন থেকে যে 5 মিনিটের জন্য যাওয়ার জন্য, তা আমি সেখানে গিয়ে যেটা অনুভব করলাম যে আমাকে আটকে দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের সমর্থনে প্রবাসের মাটিতে আন্দোলন করে সাজা ভোগ করা 186 জন প্রবাসী ফেরত এসেছেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমাদের ছাত্রদের মারছে, এই জন্য আমরা ওইখানে সবাই মিলে জড়িত হয়েছে, এই জন্য আমাদের জঙ্গি বানানো হয়েছে, আমাদের জঙ্গি না, এই জন্য আমাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে সবাইকে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই গ্রেপ্তারটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। দেশে ফিরতে পারলেও তাদের বিরুদ্ধে এখনো জিসিসিভুক্ত 6 দেশে ভ্রমণ ও কাজের বিষয়ে নিষেধাজ্ঞা জারি আছে। দ্রুত এই সমস্যা নিরসনের দাবি ভুক্তভোগীদের। গালফের মধ্যে এনি কোনো কান্ট্রিতে আমরা ঢুকতে পারবো না, জিসিসি ব্লক করছে। এটা আমরা সরকারের কাছে আগুল আবেদন জানাই। আমরা যেহেতু আমিরাত এর মধ্যে এই জিনিসটা করছি, আমাদের যাতে নেক্সটে অন্যান্য দেশের মধ্যে যাওয়ার সুযোগ সুবিধা দেওয়া দেয়। যারা আমাদেরকে ফাঁসিয়েছে তাদের বিচার হতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রবাসী কর্মীরা। এরই সূত্র ধরে বাংলাদেশি আন্দোলনকারীদের আটক করেছিল দেশটির সরকার। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর দেয়া ভ্যাট আদায়ের তথ্যে মিলেছে গড়মিল। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর প্রতি মাসেই গত বছরের তুলনায় আমদানি পর্যায়ে ভ্যাট আদায় কমলেও 4 মাসের যোগফলে তা প্রায় 3% বেশি দেখানো হয়েছে। একই সময়ে স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেশি দেখানো হয়েছে প্রায় 370 কোটি টাকা। এনবিআর-এর হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে। রাজস্ব আদায় নিয়ে মাঝে মাঝে নানামুখী সমালোচনার মুখে পড়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারে মূল্য সংযোজন কর আহরণের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গড়মিল, যা নিয়ে তৈরি হতে পারে বিভ্রান্তি। অক্টোবরে প্রকাশ করা রাজস্ব আহরণের তথ্য বলছে, আমদানি পর্যায়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আদায় হয়েছে 16,730 কোটি 82 লাখ টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2.83% বেশি। অথচ ওই সময়ে মাস প্রতি আমদানি পর্যায়ে মূসক আদায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। হিসাব করলে দেখা যায় প্রকৃত আদায় ছিল 15,257 কোটি 8 লাখ টাকা, অর্থাৎ 1,473 কোটি 74 লাখ টাকার গড়মিল চিহ্নিত হয়েছে। এদিকে স্থানীয় পর্যায়ে তথা দেশের ভিতরে কেনাকাটায় যে মূসক আদায় হয়েছে সে হিসেবেও ত্রুটি দেখা গেছে। জুলাই অক্টোবর সময়ে এ ধরনের মূসক আদায় হয়েছে 24,462 কোটি 77 লাখ টাকা, অথচ এনবিআর-এর দেয়া তথ্যের মাস ভিত্তিক যোগফল দাঁড়ায় 24,093 কোটি 30 লাখ টাকা, অর্থাৎ 369 কোটি 47 লাখ টাকা আদায় বেশি দেখানো হয়েছে। এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে প্রশ্ন করা হলে তার দাবি, বর্তমান সিস্টেমে ভুল হওয়ার সুযোগ নেই, তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি। এরকম তো হওয়ার কথা না। আমাদের এখন কালেকশন ফিগার কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা অ্যাকচুয়াল কালেকশন হয় সেটাই দেখাই, এবং আমাদের আইবাস সিস্টেম থেকে আমরা এটা জেনারেট করি, ফলে এখানে যোগ বিয়োগে ভুল হওয়ার সুযোগ নাই। যদি ওরকম কোনো ভুল থাকে আমরা কারেক্ট করি। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যেখানে ভ্যাট বাবদ আদায় করা হবে সর্বোচ্চ 1,82,783 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শীতের তীব্রতা বাড়ায় পোড়ানো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে রংপুরে। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চেয়ে এবছর বিক্রি ভালো। শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। অগ্রহায়ণের শেষে বেড়েছে শীতের তীব্রতা, পৌষ মাঘ এখনো বাকি। রংপুর মহানগরীতে ভিড় বাড়ছে পুরাতন কেজি মার্কেটের দোকানগুলোতে। প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার শীতের কাপড়। দাম তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বেশি পুরনো শীত বস্ত্রে। নগরীর স্টেশন এলাকার এই কাপড় বাজারে মেলে পুরনো ব্লেজার, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, ওভারকোট, কম্বল সহ নারীদের শীতের পোশাকও। স্টেশন বাজার ছাড়াও সুরভি উদ্যানের সামনে ফুটপাত সহ বিভিন্ন মার্কেটে পুরোদমে জমে উঠেছে শীতের কাপড় কেনা বেচা। তবে গতবারের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। এখানে মানে কোন জিনিসের দাম আর কি একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মায়ের জন্য এখন সোয়েটার খুঁজছি আর কি,
বাসায় পড়ার, কিন্তু দাম বেশি যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবছর শীত একটু আগেভাগে নামায় এখন পর্যন্ত বিক্রি ভালো, তবে পাইকারিতে দাম বেড়েছে এমন অজুহাতও দিচ্ছেন তারা। যেখান থেকে আনি সেখানেই রেটটা বেশি আছে, ওই রেটটা বেশি হওয়ার কারণে আমাদেরকে একটু বেশি রেটে বেচতে হচ্ছে। দাম বেশি দেখে অনেকে নিতেছে না। জেলা প্রশাসন বলছে শীত নিবারণে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান আছে। এই পর্যন্ত মন্ত্রণালয় থেকে রংপুর জেলার জন্য 1600 কম্বল পেয়েছে এবং 1600 কম্বল আমরা 8টি উপজেলাতে 200 করে কম্বল আমরা বিতরণ করার জন্য আমরা প্রেরণ করে দিয়েছে এবং সেই বিতরণ কার্যক্রমগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলমান আছে। চলতি সপ্তাহে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ওঠানামা করছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। তীব্র ঠান্ডায় জবুথবু বরেন্দ্র জনপদ নওগাঁ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হিমেল বাতাস বইছে উত্তরের জেলাটিতে, রাস্তাঘাটে কমেছে মানুষের আনাগোনা। গত কয়েকদিন ধরে এখানে তাপমাত্রার পারদ 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। একই অবস্থা ঠাকুরগাঁওয়ে। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলত দিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। এক পর্যায়ে চ্যানেলে বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয় ফেরি চলাচল। এতে মাঝ নদীতে 7টি ফেরি আটকা পড়ায় দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী ও চালক। পরে 3.5 ঘন্টা পর স্বাভাবিক হয় ফেরি চলাচল। জনবল সংকটে এক যুগের বেশি সময়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে বন্ধ হয়েছে 18টি রেল স্টেশন। এতে যোগাযোগে ব্যয় বেড়েছে রেল নির্ভর বিশাল জনগোষ্ঠীর। একই সঙ্গে সংকটে পড়েছেন এসব স্টেশনের উপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকরাও। অর্থনীতিবিদদের মতে রাজস্ব বাড়াতে দ্রুত স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এক যুগের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নীলফামারীর দারোয়ানি রেল স্টেশন, অথচ একটা সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, রেল নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের পদভারে মুখরিত থাকত। দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্টের পথে স্টেশনের অবকাঠামো ও যন্ত্রপাতি। কার্যক্রম না থাকায় এখন ধান চাল শুকানোর কাজে স্টেশন চত্বর ব্যবহার করেন স্থানীয়রা। একই অবস্থা চৌধুরানী রেল স্টেশনেও। সব ধরনের অবকাঠামো সুবিধা থাকলেও 2014 সাল থেকে স্টেশনটির সব কার্যক্রম বন্ধ। এখন বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। বড় বড় ব্যবসা এখানে ছিল, মালগাড়িতে তেল, সার, গম, এগুলো বহু প্রকার জিনিস। এখানে কুলি হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের তথ্যমাফিক বর্তমানে 12টি স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে, আর পুরোপুরি বন্ধ 6টি। শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, এসব স্টেশন ঘিরে একসময় গড়ে উঠেছিল নানা ধরনের বাণিজ্য। ফলে একদিকে এসব স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আয়ও প্রভাব পড়েছে বিশাল এক প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা, যানবাহন, এইসব যে ইনকাম, তাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপুল একটা জনগোষ্ঠী তাদের এই আয়ের উৎস থেকে তারা বঞ্চিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে বন্ধ এসব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা স্টেশন চালাতে হলে আপনার 3টা মাস্টারের দরকার, পয়েন্টসম্যান দরকার, মিনিমাম 4টা পয়েন্টসম্যান দরকার, 4টা গেটম্যান দরকার। এই জিনিসগুলো কম আছে, যার কারণে আপনার গাড়ি চালাতে পারতেছে না। উদ্যোগ নিচ্ছে জনবলের সংকটের জন্য, আপনার উদ্যোগ নিচ্ছে এবং খুব অচিরেই এটা খুলে যাবে স্টেশনগুলো। গেল এক দশকে বিগত সরকার এসব স্টেশন বিভিন্ন সময় চালুর আশ্বাস দিলেও তার আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নীলফামারীর সৈয়দপুরে 3টি ইউনিয়নের লাখো মানুষ সেতুর অভাবে প্রায় 4 যুগ ধরে সড়ক পথে যোগাযোগের চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থায়ীভাবে নদী দুটির উপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানায় উপজেলা প্রকৌশলী। মোহাম্মদ সোহেরের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের চিকলি নদীর কাচারি ঘাট। এখানকার বাঁশের সাঁকুটি প্রায় 11টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। ভারী বর্ষণে প্রতি বছর সাঁকুটি পানিতে ভেসে যায়। এলাকাবাসীর অভিযোগ, বাঁশের সাঁকুটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া সাঁকুটি পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্ভোগ পৌঁছেছে চরমে। সাঁকো সংস্কার নয়, স্থায়ীভাবে নদী দুটির উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। 5 হইতে 6 হাজারের মতো লোক যাতায়াত
প্রতিদিন যাওয়া ইসা করে কামারপুকুরে। সেখানে মনে করেন ব্রিজটা না থাকার কারণে 5-7 কিলোমিটার ঘুরে যাইতে হয়। ভ্যান পড়ে যাইছে, মোটরসাইকেল পড়ে যাইছে, কতজন অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন বন্যা হয় তখন মনে করেন এটা সমস্যা দেখা যায়, এখানে পার হইতে তো অনেক ঝুঁকি। আমরা চাই যেন এই ব্রিজটা দ্রুত হয়। ব্রিজ দুটি ডিপিপি ভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান সৈয়দপুরের উপজেলা প্রকৌশলী। সামনের সপ্তাহের মধ্যে আমরা রিপোর্টটা পাঠাবো। এরপরে স্যাররা আরও যাচাই বাছাই করবে, গুরুত্ব দেখবে, আরও সার্ভে করবে। যদি মানে তাদের এটা প্রায়োরিটি বেসিস এটা করা সম্ভব হয় তাহলে অবশ্যই এটা দিবে আশা করি। ব্রিজ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 65 ও 60 মিটার। নির্মাণের জন্য 0.40 ও 0.30 একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। সময় সংবাদ, নীলফামারী। প্রায় 5 বছর ধরে ডিজেল আসছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতায় থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান দুটি তেল ডিপোতে। এতে করে সড়ক পথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে ডিজেল কিনে জমিতে সেচ দিতে হচ্ছে চরাঞ্চল সহ জেলার কৃষকদের। আগামী বড় মৌসুমের আগে ডিপো দুটির মাধ্যমে তেল সরবরাহের দাবি ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের। এদিকে ডিপো দুটি সচল করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদের ডান তীরে পানিতে ভেসে আছে যমুনা ও মেঘনা ওয়েল কোম্পানির দুটি বার্জ ডিপো, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নেই তেল সরবরাহ। অথচ 4 বছর আগে ডিপোগুলো থেকে বড় মৌসুমে প্রতি মাসে প্রায় 25 লাখ লিটার ও অন্য সময়ে 10 লাখ লিটার ডিজেল সরবরাহ হতো। নৌপথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য 1989 সালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর এলাকায় দুটি বার্জ ডিপো স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এরপর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকের কাছে ডিজেল সরবরাহ করে এলেও নাব্য সংকটের অজুহাতে 2020 সালের শুরু থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর। এলাকাবাসীর অভিযোগ, ডিপো বন্ধ থাকায় বেশি দামে ডিজেল কিনে চাষাবাদ সহ নৌযান চালান তারা। পার্বতীপুর থেকে তেল নিয়ে আসি, বাগাবাড়ি থেকে তেল নিয়ে আসি, আর এতে আমাদের ক্যারিং খরচ বেশি। এনটি ডিলাররা তেল নিত, আমরা ওখান থেকে তেল নিতাম, একটু কম দাম হতো। এই ডিপোতে তেল আসলে অন্তত কৃষকরা বা এই শ্যালো চলতেছে, কৃষকরা গরিব মানুষ এটা থেকে অনেক উপকৃত হবে। প্রয়োজনীয় লোকবল সহ সবকিছু ঠিকঠাক থাকলেও তেল না আসার কারণ জানা নেই ডিপোতে কর্মরতদের। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে তেল আসলে আমরা তেল ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের মেশিন মিটার ডেটার সব ঠিক আছে। যেহেতু এটা কৃষকের সাথে রিলেটেড এবং আমাদের খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টতা, আমি খুব দ্রুত চেষ্টা করব এগুলি কীভাবে পুনরায় চালু করা যায়। চিলমারী বার্জ ডিপো দুটির তেল ধারণ ক্ষমতা প্রায় 10 লাখ লিটার। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা সহজেই সৌদির মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গিয়ে ফেরত আসেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে রিয়াদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ জাফরুল্লাহ কুয়েতে উমরা ভিসা ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় তাকে যেতে হয় সৌদি আরব। প্রতি নভেম্বরের 11 তারিখ আমি অ্যাপ্লাই করছি সৌদি আরব যাওয়ার জন্য, সৌদি আরব 1 বছরের মাল্টিপল ভিসার জন্য, কিন্তু অদ্যাবধি কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। সেন্ট এম্বাসি এসে গেছে, অথচ আমার প্রত্যেক মাসে সৌদি আরব যাইতে হয় আমার এখানে দেখভাল করার জন্য, সবকিছু ম্যানেজমেন্ট করার জন্য। আরেক প্রবাসী ফরহাদ কুয়েতে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। উমরা ভিসার তুলনায় খরচ কম এবং হজ মৌসুম ছাড়া যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন এই আশায় গেল রমজানে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসার আবেদন করেও ব্যর্থ হন। আমি সৌদিতে মাল্টি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত প্রসেসিং থাকার পরে রিজেক্ট হয়েছে। যখন মাল্টি ভিসা পাই নাই তখন আমি উমরা ভিসা নিয়ে সৌদিতে গেছিলাম, কিন্তু আশা ছিল যে মাল্টি ভিসাটা যদি পাইতাম তাহলে দেখা গেছে 1-1.5 মাস 2 মাস পর সৌদিতে ঘুরতে যেতে পারতাম, ওইখানে যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ওর সাথে দেখা করতে পারতাম। কুয়েতের বৈধ রেসিডেন্স কার্ডধারী বিভিন্ন দেশের প্রবাসী খুব সহজেই পাচ্ছেন সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসা। যে কোনো পেশায় নিয়োজিতদের ভিসা দিচ্ছে রিয়াদ। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ অনেক দেশের প্রবাসীরা মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা।
প্রতি বছর 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি উমরা করতে কুয়েত থেকে সৌদি আরবে যান। মাল্টিপল ই ভিসা না পাওয়ায় বেশি অর্থ দিয়ে উমরা ভিসা নিয়েই সৌদি যেতে হচ্ছে তাদের। এছাড়া উমরা হজের বাংলাদেশি ট্যুর গাইড বা মোয়াল্লেমরা কুয়েত থেকে মাল্টিপল ই ভিসা না পাওয়ায় ভ্রমণকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এতে অন্য দেশের উমরা ব্যবসায়ীদের সঙ্গে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে আর ফেরেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হচ্ছে রিয়াদের। রোহিঙ্গারা এখানে অবৈধভাবে ফাস্টফুড নিয়ে এখানে আসছে। এটার কলঙ্কটা হচ্ছে, বদনামটা হচ্ছে বাংলাদেশিদের। কারণ ওই ফাস্টফুডটা হচ্ছে বাংলাদেশের। হজ কাফেলার সংশ্লিষ্ট মোয়াল্লেমরা প্রতি বছর অন্তত 8-10 বার আপ ডাউন করতে হয়, যাতায়াত করতে হয়। কারণ আমরাও প্রতিবার 520 রিয়াল দিয়ে এই বিষয়গুলো কিনতে হচ্ছে। 34 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 13,600 টাকা ফি দিয়ে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ই ভিসা পাচ্ছেন অন্য দেশের প্রবাসীরা। অন্যদিকে 44 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 17,600 টাকা ফি দিয়ে উমরা ভিসায় কেবলমাত্র একবার সৌদিতে প্রবেশের অনুমতি পান বাংলাদেশি পাসপোর্টধারী প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুব এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই শিরোপা গোটা দেশকে উৎসর্গ করেছেন ইয়াং টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে ভালো করতে চান 2026 বিশ্বকাপে। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সাদামাটা আয়োজনেই আনুষ্ঠানিকতা সেরেছেন তারা, যদিও ছাদ খোলা বাসে ট্রফি সেলিব্রেশনের ইচ্ছে পোষণ করেছেন অনূর্ধ্ব-19 ক্রিকেটাররা। ট্রফিটা ধাতব, প্রাণহীন, কিন্তু 72,000 বর্গ মাইলে জাগিয়েছে প্রাণের স্পন্দন। স্বর্ণালী এই ট্রফিটা ধর্ম বর্ণ নির্বিশেষে বদ্বীপের প্রায় 18 কোটি মানুষের দারুণ এক অর্জনের গল্প বলে। ক্রিকেটপ্রেমী হোক বা নাই হোক, এ আনন্দের অংশ সবাই। সংযুক্ত আরব আমিরাত থেকে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফেরা ক্রিকেটারদের প্রাণ খোলা হাসি ছড়িয়ে পড়ুক প্রত্যেকের ঠোঁটে, এটাই তো চান তারা। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি। আসলে দেখেন, দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। টিমে যা দেশের জন্য যা প্রয়োজন হয়, সে একটা কথা কি, টিমের জন্য জান দিতে রাজি আছে দেশের জন্য। বর্তমান প্রেক্ষাপটে ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জয় বাড়তি আনন্দ দিচ্ছে গোটা দেশকে। ফাইনালের মঞ্চে মাঠের লড়াইয়ে আগ্রাসী মনোভাব ছিল ইয়াং টাইগারদের। তাদের তর্জন গর্জনে কুপোকাত ইন্ডিয়া। শুধু ভারতই নয়, লড়াইয়ে কাউকে এক বিন্দু ছাড় দেয়নি এ দল। ভারতে আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম, সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম। তো ওইটার কনফিডেন্স ছিল, স্লেজিং ওরাও করছে, আমরাও করছি। সো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা ভয় বললেন নাম, ও মারতেছিল, তখন আর কি মারুফ ভাই যে উইকেটে নিচ্ছে, স্লেজিংয়ের মাধ্যমে আসলে ওর সাথে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে। আমি শুধু আজ বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নেই। পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল, ও বলতেছে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম, তো ও বলতেছে বল কি দেখছিস। আমি ওরা পরে যখন 6 মাস দিতে বললাম যে তুই কি বল দেখছিস, এটাই। 2026 জিম্বাবুয়ে নামিবিয়া বিশ্বকাপেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় যুবাদের। একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান, আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। বিশ্বকাপ তো একটা বড় স্টেজ, ওখানে ইনশাল্লাহ ওভারঅল আমরা চেষ্টা করতেছি, আল্লাহ সবাইকে। গেল কয়েক বছরে ক্রীড়াঙ্গনে সাফল্য বয়ে আনা দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়ার দৃশ্য বেশ কয়েকবার দেখেছে দেশের মানুষ। নারী সাফ চ্যাম্পিয়নদের ক্ষেত্রে একাধিকবার হলেও বয়সভিত্তিক পর্যায়ে কেবল 2020 অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ শিরোপাজয়ী দলকেই দেয়া হয়েছিল এমন সংবর্ধনা। যুব এশিয়া কাপ জয়ীদের ক্ষেত্রে তেমন কোনো আয়োজন ছিল না, যদিও 19 বছর না পেরোনো ক্রিকেটারদের মনের কোণে যে সে ইচ্ছে উকি দেয় তা বোঝা গেল। এখন এটা আর কি, যদি সারা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি সারা কি করে। তাদের বরণের আনুষ্ঠানিকতাও ছিল সাদামাটা। বিসিবির 4 পরিচালক আর প্রধান নির্বাহী কর্মকর্তা বিমানবন্দরের ভেতরে ফুল দিয়ে আর কেক কেটেই সামাল দিয়েছেন দায়িত্ব। যুবাদের নিয়ে আগামীর পরিকল্পনা কিংবা পুরস্কার ঘোষণার বিষয়ে কিছুই জানানো হয়নি এখনো। জানা গেছে বোর্ড সভাপতি ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে তামিম ইমনদের জন্য ট্রফি সেলিব্রেশনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব দিক বিবেচনা করলে বিশ্ব মানচিত্রে খুবই ছোট একটা দেশ, কিন্তু যে কয়েকটা বিষয়ে পুরো জাতি একত্রিত হয় তার মধ্যে ক্রিকেট অন্যতম। সেই ক্রিকেটে এই মুহূর্তে এত বড় একটা সাফল্য পুরো দেশকে আনন্দিত করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর জানাবো। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সেন্ট কিটস অ্যান্ড ডেভিসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। প্রথম ওয়ানডেতে 5 উইকেটের হারে সিরিজে 1-0 পিছিয়ে টাইগাররা। স্কোরবোর্ডে 294 রান তোলার পরে উইকেটের বিবেচনায় তা ছিল অপ্রতুল। তাই তো এ ম্যাচেও আভাস মিলেছে হাই স্কোরের। 2014 সালের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ হারেনি বাংলাদেশ। মিরাজের দলের সামনে চ্যালেঞ্জ তাই সেই ধারা বজায় রাখার। ওপেনিংয়ে বড় সংগ্রহের জন্য দায়িত্ব নিতে হবে মিরাজ তামিমদের। এ ম্যাচে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। টানা খেলা থাকায় ম্যাচ ডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছে সিমন্স শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথা স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতিও। 71-এর যুদ্ধ জয়ের নায়কদের অবদানও জানতে পারবে শিক্ষার্থীরা। দেশে ফিরলেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও 27 বাংলাদেশি। দ্রুত পুনর্বাসনের দাবি। জুলাই অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করে হয়েছিলেন দণ্ডিত। এবং ভ্যাট আদায়ের পরিসংখ্যানে গড় মিল বেশি দেখানো হয়েছে প্রায় 2000 কোটি টাকা। বর্তমান সিস্টেমে ত্রুটির সুযোগ নেই দাবি এনবিআর চেয়ারম্যানের। খতিয়ে দেখার আশ্বাস। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।